একটা এতিম মেয়ে সংসার করার জন্য বিয়ে বসছে। আমার বাবা নাই, আমি অনেক এতিম। একটা মেয়ের যদি মাথার উপরে বাবা না থাকে, ওই অভাবটা সারা পৃথিবীর কেউ পূরণ করতে পারে না। আর সেই মেয়েটা যদি হয় তার বাবার সব থেকে বেশি ভালোবাসার, সব থেকে বেশি আদরের, ওই মেয়েটার জন্য এই দুনিয়াটাই জাহান্নাম হয়ে যায়। তো যখন এই জাহান্নামের মধ্যে ভালোবাসার ছিটাফোঁটা দেখছিলাম, যখন মনে হয়েছে যে আসলে আমাকে কেউ ভালোবাসে, হয়তো ওই মানুষটার কাছে গেলে আমি ভালো থাকবো, হ্যাপি থাকবো, তখন সর্বস্ব দিয়ে ঝাঁপাই পড়ছিলাম। চুপ, ভিডিও বানাইতেছি না। হ্যালো, আসসালামু আলাইকুম। প্রোটেস্ট উইথ লিব্রা চ্যানেল থেকে আমি লিব্রা বলছি। আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম একটা বড় ধামাকা নিয়ে। তো তিশা আপার আসলে এত বেশি পরিমাণে বুদ্ধি, ওনার বুদ্ধির তারিফ না করে আর পারি না। উনি হচ্ছে ওনার যেই পাবনার শরীদপুরের যেই জঙ্গল, সেই জঙ্গলের উনি হচ্ছেন শিয়াল পণ্ডিত। তো শিয়াল পণ্ডিত আপা বুদ্ধি করে করেছি। উনি ছিলেন আমার সিরিয়ালের 1 নাম্বার আসামি, কিন্তু উনি বাকিদেরকে সামনে আগিয়ে দিয়েছেন এবং আমার সিরিয়ালের পিছনের সারির যে আসামিগুলো ছিল সেগুলো সামনে চলে আসছে। তো আপা যেহেতু বলেছেন, সবাই যেহেতু আপার কথা মেনে চলেন, আপাকে পীর মানেন, তো আমাকেও তো মানতে হবে, তাই না? তো আমি আমার সিরিয়ালের 3 নাম্বার আসামি মাল্টি ব্লগ শারমিন, তাকে নিয়ে আজকে ভিডিওতে কথা বলবো। তো ওনাকে নিয়ে ভিডিওতে কথা বলার মতো কিছুই নেই, কারণ উনি অনেক জ্ঞানী মানুষ, পণ্ডিত মানুষ, সর্বজান্তা মানুষ। তো ইভেন অনেক ভালো সুন্দর কথা বলতে পারেন। তো ওই আপাকে নিয়ে কথা বলতে হলে আসলে আমার নিজেরও যোগ্যতা নাই যে আপাকে নিয়ে আমি কি কথা বলবো। কিন্তু আপা হচ্ছে কি, গত পরশুদিন উনি হচ্ছে সবুজকে নিয়ে একটা ভিডিও দিয়েছেন। যে ভিডিওটা দেখার পর আমার মনে হলো যে আমার আসলে সিরিয়ালটা ব্রেক করে আগে ওনার হোমওয়ার্কটা করা উচিত। সর্বজান্তা আপা সবুজকে নিয়ে কি বলেছে সেটা আগে শুনুন। তুমি যে কথাগুলা এখানে এসে বললা, তোমার কাছে কি আমাদের ফোন নাম্বার ছিল না? তোমার সাথে কি আজকে সারাদিন আমার কোনো কথা হয় নাই? তুমি তখন কেন বলো নাই আমাকে এই কথা? তুমি যখন সকালবেলা আমার সাথে কথা বললা, তখন আমি তোমাকে কি বলেছিলাম? আমি তোমাকে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোকে তোমার মনে হয়? ও আচ্ছা, যাই হোক, এখন আমার যেটা মনে হইতেছে, আমার সকালবেলার কথাগুলোতে তোমার মনে হয়েছে এই দুনিয়াতে সব থেকে বড় পাপিষ্ঠ আমি, যার জন্য আমাদেরকে তোমার অপছন্দের লিস্টে রাখা, তোমার যারা পছন্দ ছিল তার পছন্দ, মানে তোমার পছন্দ অনুযায়ী একটা চ্যানেলে যায় তুমি তোমার মনের কথা, মনের ব্যথা সবকিছু শেয়ার করছো। আচ্ছা, তোমার এইটা কেন মনে হয় ভাইয়া তোমার ইজ্জত ইজ্জত আর আমাদের ইজ্জত প্লাস্টিক? এটা কেন মনে হইলো? তুমি সোশ্যাল মিডিয়াতে কাজ করো না, তারপরেও তোমাকে মানুষ প্রশ্ন করে, তুমি লজ্জায় কাউকে মুখ দেখাইতে পারো না। আমার কি হয়েছে ভাইয়া? তো মূলত এই ভিডিওটার জন্যই আমি আসলে সিরিয়াল ব্রেক করতে বাধ্য হয়েছি। তো এই সর্বজান্তা আপা, এতই পণ্ডিতমন্য আপা, এই আপা হচ্ছে সব কিছু নিজের গায়ে মাখিয়ে নেয়। মানে দুনিয়ার যত নোংরা টোংরা জিনিস আছে সব উনি নিজের গায়ে মাখিয়ে নেন। তো যে নিজেকে অনেক বেশি চালাক আর পণ্ডিত মনে করে তাকে বলে পণ্ডিতমন্য। তো এই পণ্ডিতমন্য আপা, আপনি যখন রিসেন্টলি ক্যামেরার সামনে আসতেছেন, আপনি এত ডলার ইনকাম করেন, আপনি কি একটু ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে আসতে পারেন না? আমাদেরকে কেন ওইভাবে ভয় দেন? আমরা তো প্রথমে যখন ওপেন হয় তখন মনে করি আপনার ব্যাক সাইড, পরে দেখি কথা বেরোচ্ছে তখন বুঝতে পারি ও আচ্ছা এটা তো মুখ। তা আপনি তো কিছুদিন আগে আপনার পীর মাতা তিশার সাথে মিলিয়ে হচ্ছে খুকিকে অনেক ধরনের অপমানজনক কথা বলেছেন, যে খুকি হচ্ছে ক্যামেরা নাকি অনেক সামনে ধরে, খুকি ক্যামেরার সামনে শরীর চুলকায়, তারপর খুকির নাকি আপনার কাছ থেকে কথা বলা শেখা উচিত। তো আপা, আপনি কোন ইউনিভার্সিটি থেকে হচ্ছে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছেন এবং কোন ইনস্টিটিউট থেকে ভাষা শিক্ষার কোর্স করেছেন আমাদেরকে একটু জানান, আমরাও সেখানে করব, বা আপনি নিজে একটা কোর্স খুলেন, আমরা সবাই সেখানে ভর্তি হব। নাকি আপনি তিশা আপার মতন হচ্ছে সার্টিফিকেটে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন মানুষ পড়া? তিশা আপা তো ওনার একটা বয়ানে বলেছে উনি বই পড়ায় বিশ্বাসী না, উনি নাকি মানুষ পড়ায় বিশ্বাসী। আমি হচ্ছে যে আপনার মেইন টপিকে আসি। আপনি যে সবুজকে নিয়ে ভিডিওটা দিলেন, সবুজকে কুকির চ্যানেলে যে সবুজ ভিডিও বানিয়েছে, এটাতে আপনার কি প্রবলেম হয়েছে? সবুজ কি আপনার নাম ইন্ডিকেট করেছে? আপনি যে বললেন যে আপনি সকালবেলা হচ্ছে তুমি কেন আমাকে আমার সাথে কথা বললা, তাহলে তোমার কাছে কি আমাদের ফোন নাম্বার নাই? তুমি আমাদেরকে ফোন দিয়ে বলতে পারতা। ও কি ভিডিওটা আপনাকে উদ্দেশ্য করে বানিয়েছে? আমি একটা বিষয় বুঝলাম না, আপনি সব কিছু কী জন্য আপনার নিজের গায়ে মাখিয়ে নেন? এর আগে খুকি হচ্ছে
আপনার বলেছে যে আপনারা হচ্ছেন যে ও 3 বাচ্চার মা হয়ে গেছে, আপনারা তো বাচ্চা, আপনাদের যেহেতু বাচ্চা হয় না তাহলে তো আপনারা সেক্ষেত্রে কুমারী। আপনি সেই জিনিসটাকে নিজের গায়ে মাখিয়ে নিয়ে বললেন যে ও নাকি আপনাকে বাঞ্ঝা বলেছে। এটা বলে আপনি ক্যামেরার সাথে কান্নাকাটি করে অস্থির। তো আপনি একজন মানুষকে ইট মারতেছেন, সে যখন পাটকেল মারতেছে তখন আবার আপনার সেটা পছন্দ হচ্ছে না, তখন আবার সেটা পার্সোনাল অ্যাটাক করা হচ্ছে। খুকির মাকে নিয়ে আপনি বলেছেন খুকির মা হচ্ছে বছরের পর বছর খুকির বাড়িতে নাকি পড়ে থাকে। তারপরে আপনি বলেছেন যে খুকির মা বিধবা এবং খুকির মা নাকি মেয়ের বাড়িতে গিয়ে ইন্টারাপ্ট করে, মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে আসলে মেয়ের মাদের কথা বলা উচিত না। তো আপনার মাকে নিয়ে যখন আবার খুকি কথা বলেছে তখন আপনি সেই পরিমাণে অ্যাগ্রেসিভ হয়ে গেছেন, কেন আমার মাকে নিয়ে কথা বলবে। তো খুকিও তো সেম, খুকিও তো অ্যাগ্রেসিভ হয়েছে, কিন্তু আপনি বলছেন যে না, একটু নরম হওয়া দরকার ছিল যেহেতু শ্বশুরবাড়ির মানুষ। ছাড় দিতে জানতে হয়, ছাড় দিতে বুঝতে হয়। ছাড় দিলে অনেক কিছু মেনটেন করা যায়। আমি আজ পর্যন্ত আমার এতটুকু বয়সে কোনোদিন আমার তরফ থেকে কারোর সাথে সম্পর্ক নষ্ট করিনি, শুধুমাত্র 2টা স্বামীরে ছেড়ে আয় করছে। এইটাই হয়েছে আমার তরফ থেকে। একজন স্বামী পরনারীতে আসক্ত হয়েছে সেজন্য আইসা পড়ছি, আর আরেকজন পুরুষ সে অন্যায় আবদার করত, আমার উপরে অন্যায় করত, যেটা আমার পক্ষে মাইনে নেওয়া সম্ভব না, সেজন্য আইসা পড়ছি। বুঝতে পারছেন? আর কিচ্ছু না। কিন্তু তো বিশিষ্ট জ্ঞানগর্ভী আপা, আপনি হচ্ছেন যে সম্পর্কের ব্যাপারে অনেক বিশদ পরিমাণে পিএইচডি করেছেন। তো আপা, আপনি খুকিকে বুঝাচ্ছেন যে সম্পর্ক কিভাবে টিকিয়ে থাকতে হবে। আপনি খুকির জায়গায় নিজেকে একটু কল্পনা করে দেখেন তো, আপনি ওই বাড়িতে কতদিন টিকতে পারবেন। আর আপনাদের ভাষায় আপনাদের বোন হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, কিন্তু ভাইয়ের বউ হওয়ার জন্য আপনাদের হচ্ছে কাস্টমাইজ অর্ডার দিয়ে তারপরে হচ্ছে ওইটা কোনো একটা কোম্পানি থেকে নিয়ে আসতে হবে, বুঝছেন। আপনারা যেরকম বোন চান, আপনারা চান নাহারের মতো নরম, কিন্তু আপনারা চান খুকির মতো চালু। আপনারা চান হচ্ছে নাহারের মতো যাতে না হয় যে ইনকাম করতে পারবে না, এরকম বউ আপনার পছন্দ না। যেমন বিল্লাল যেভাবে তার বউকে হিউমিলেট করে যে কিছুই পারে না, কিছুই করতে পারে না, কোনো ইনকাম মানে করতে পারে না, ইউটিউবিং করতে পারে না। আবার খুকির মতন বউ চান যাতে ইউটিউবিং করতে পারে, স্বামীকে হেল্প করতে পারে। তো আপনি যে এত সম্পর্কের ব্যাপারে এত পরিমাণে আপনার বিশেষ দখল আছে, তো আপনার তো হচ্ছে দুইটা ডিভোর্স হয়েছে, আবার আপনি এটাকে বলছেন যে দুইটাই তো ডিভোর্স হয়েছে। এর থেকে বেশি কিছু তো না, এর থেকে বেশি কিছু যেগুলো ইউটিউবে আমরা জানি, এর বাইরের জিনিসগুলো তো না হয় বাদই দিলাম, কিন্তু আপনি বলেছেন যে সম্পর্ক ধরে রাখার মানে বা ছাড় দেওয়ার মানেটা আপনার কাছ থেকে আমাদের শেখা উচিত। খুকি সেটা জানে না, সব আপনি জেনে বসে আছেন, এবং আপনার তো মাত্র 2টা ডিভোর্স হয়েছে, তাই না? এটা আর এমন কি, এবং ও যাদের সাথে ডিভোর্স হয়েছে তাদেরই দোষ, আপনার কোনো দোষ নাই। তো আপা, আপনার বক্তব্য হচ্ছে আপনি নাকি আপনার হাজব্যান্ডদেরকে ডিভোর্স দিয়েছেন। মেয়েরা কখনো ডিভোর্স দিতে পারে না, ডিভোর্স মেয়েরা নিতে পারে হাজব্যান্ডের থেকে, সেটা হচ্ছে অর্পিত তালাক, ঠিক আছে। আর না হলে সেটা হচ্ছে হাজব্যান্ডকে সে অফার করবে যে তুমি আমাকে তালাক দাও, বিনিময়ে আমি তোমাকে এগুলো দিব, তখন যদি হাজব্যান্ড রাজি হয় সেটা। কিন্তু আপনি বলেছেন আপনি নাকি হাজব্যান্ডদেরকে ডিভোর্স দিয়েছেন। স্ত্রী তো আসলে স্বামীকে তালাক দিতে পারে না, আত্তালাকু বির-রিজাল ওয়াল ইদ্দাতু বিন-নিসা, হাদিসের ভাষ্য। যার কারণে স্ত্রী তালাক নিজের প্রতি নিজে গ্রহণ করতে পারে, এটাকে বলা হয় অর্পিত তালাক, যেটা আমাদের কাবিননামার 18 নম্বর কলামে লেখা আছে। সেই পাওয়ার বলে কোনো স্ত্রী নিজের প্রতি নিজে তালাক যদি গ্রহণ করেন, তাহলে সেটি তিনি করতে পারেন। যদি তিনি নিজে থেকে নিজের পরে তালাক গ্রহণ করেন, তাহলে সেক্ষেত্রে তার শর্ত আছে, শর্তগুলো পাওয়া গেছে কিনা সেগুলো দেখতে হবে। আর যদি তিনি স্বামীর কাছে তালাক চান, চেয়ে বিচ্ছেদের উদ্যোগ নেন, তাহলে এটাকে বলা হয় খোলা তালাক। খোলা তালাক হলে তার যদি নিজে থেকে খোলা তালাকের উদ্যোগ নেন এবং স্বামী স্ত্রীর সাক্ষাতের আগে আগে হয়, তাহলে সেক্ষেত্রে মহারণার আংশিক পাবেন না। আর যদি খোলা তালাক হয়, খোলা তালাক যদি হয় সেটা সাক্ষাতের পরেও যদি হয়, তাহলে স্ত্রীর মহারানা যেটা নিয়েছেন স্বামীর কাছে সেটা ফেরত দিবেন, অর্থাৎ স্বামী সেই মহারানা চাওয়ার অধিকার আছে। তো আপা, আপনি নিজেই আপনার হাজব্যান্ডদেরকে স্বইচ্ছায় তালাকের মানে অর্পিত তালাকের নোটিশ দিয়েছেন। তো এটা কি হচ্ছে আপনার, এমন তো না যে আপনার হাজব্যান্ডরা আপনাকে তালাক দিয়ে দিয়েছে এজন্য আপনি ক্যামেরার সামনে এসে কান্নাকাটি করে হচ্ছে বলেন যে আমি ডিভোর্সি, মানে একটা ভিকটিম সাজেন। তো আমি বলবো 3 ধরনের ভিউয়ার্সের ক্যাটাগরি আছে। প্রথম ক্যাটাগরি হচ্ছে যারা তাদেরকে খুবই পছন্দ করে, যেটার সংখ্যা খুবই কম। সেকেন্ড ধরনের ভিউয়ার্স হচ্ছে যারা ওদেরকে একদমই পছন্দ করে না, এবং যারা হচ্ছে যে তাদের ভিডিওগুলা দেখে এই জন্য যে তাদের যে অন্যায় এবং জুলুমগুলা সেগুলা কমেন্টের মাধ্যমে তাদেরকে বলার জন্য বা প্রতিবাদ করার জন্য।
সবার তো আর চ্যানেল থাকে না, তো সেটা এক ধরনের ভিউয়ার্স। আর থার্ড ধরনের ভিউয়ার্স হচ্ছে নিউট্রাল ভিউয়ার্স, যেই ভিউয়ার্সদের সংখ্যা সবচেয়ে বেশি। সেই ভিউয়ার্সরা হচ্ছে জাস্ট মজা নেওয়ার জন্য দেখে, তাদের কোনো সে থাকে না বা এত সময়ও থাকে না। তো যখন কোনো একটা অকারেন্স ঘটে, কোনো একটা সত্য সামনে চলে আসে, তখন তারা কি করে, ওই তিশা আপিরের নির্দেশে একটা কান্নাকাটির ভিডিও ছাড়ে। কান্নাকাটির ভিডিও করলে হয় কি, ওই যে নিউট্রাল ভিউয়ার্স যারা, তাদের মনে এক ধরনের সিম্পেথি তৈরি হয় যে আল্লাহ কান্না করতেছে, একটা মানুষের চোখ দিয়ে তো আর এমনি এমনি পানি পড়ে না। কিন্তু হ্যাঁ, অনেক মানুষের চোখ দিয়ে এমনি এমনিও পানি পড়ে। সে যে নিজেকে এত পরিমাণে ভিকটিম দেখালো যে সে ডিভোর্সি, সে নিজে ডিভোর্স নিয়েছে তার হাজবেন্ডের কাছ থেকে, তাহলে তো এখানে সে কোনোভাবেই অসহায় না। সেকেন্ড, সে যে নিজেকে এতিম বলেছে, ইসলাম কি বলে? এতিমের আসল সংজ্ঞা হচ্ছে, এতিমকে শরীয়তের ভাষায় যে নাবালক অবস্থায় আছে, সেই অবস্থায় তার বাবা মারা গেছে, সাবালক হয়ে গেছে, 15 বছর 18 বছর 20 বছর হয়ে গেছে, তারপরে মারা গেছে, তাহলে তাকে এতিম বলা যাবে। এখনো কাজের যোগ্য হয়নি, লেখাপড়া করছিল কলেজে, ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে, এখনো কোনো কাজ বাজ পায়নি, চাকরি বাকরি পায়নি, বা কাজের যোগ্য হয়নি, এখন হয়তো পড়ার বয়স চলছে, এতিম বলবেন না। তবে সে সমাজে দুর্বল, সমাজ এখন দুর্বল বলতে এতিম নয় সে। নবীর স্পষ্ট হাদিস রয়েছে একটি, লা ইউতমা বাদা হলমিনী, সাবালক হলে আর এতিম থাকে না মানুষ। তো আপা, আপনার যে বাবা নেই দেখে আপনি নিজেকে অসহায় মনে করেন? এরকম হাজার হাজার মানুষের পৃথিবীতে বাবা নেই। কত মানে মানুষের বাবা নেই, মানে মানুষের তো একটা বয়স পরে বাবা মা কেউই থাকে না, তার জন্য কি তারা সবাই এতিম? ঠিক আছে, এতিম মেনে নিলাম, কিন্তু আপনি যে নিজেকে ভিকটিম হিসেবে শো করতেছেন, আপনি কিন্তু অন্য মানুষের উপর জুলুম করতেছেন। আপনি ভিকটিম না, আপনি জুলুম করতেছেন সবুজ আর সবুজের পরিবারের উপরে, ইভেন তিশার প্ররোচনায় খুকির উপরে। তাহলে তো খুকিও এতিম, খুকির তো বাবা সেই কবে ছোটবেলায় মারা গিয়েছে, খুকির এখন হাজবেন্ডও নেই। আপনি কি তিশার প্ররোচনায় খুকির উপর অত্যাচার করেননি? আর আপনার কথার জন্যই, সবুজকে নিয়ে ভিডিও বানানোর জন্যই শুধুমাত্র আমি আজকে আপনার ব্যাপারে ভিডিও বানালাম, শুধুমাত্র আপনার কথার জন্য। আপনারা কিন্তু বারবার সব কিছুতে খুকিকে ইন্ডিকেট করেন যে খুকি এগুলা মিডিয়াতে নিয়ে এসেছে, খুকি এগুলা বলেছে, খুকির জন্য আপনাদের মান সম্মান যাচ্ছে। আমরা যত প্রতিবাদমূলক ভিডিও করি সব কিছুই হচ্ছে আপনাদের ভিডিওর উপর ভিত্তি করে। আপনারা মানুষকে খেপিয়ে তোলেন, ঠিক আছে? আপনারা যদি ভিকটিম হতেন তখন, যখন আপনারা হচ্ছে খুকির উপর অত্যাচার না করতেন, খুকির উপর জুলুম না করতেন, দল না পাকাতেন। আপনারা ভিকটিম, কিন্তু আপনারাই থানায় যেয়ে মামলা করেছেন। আপনারা ভিকটিম, সেজন্য হচ্ছে আপনারা একটা অসহায় মেয়ের সংসার ভেঙে দিচ্ছেন। আপনারা ভিকটিম, এর জন্য আপনার চাচা গায়ে হাত তুলেছে, এই জন্য চাচার মাথা ফাটিয়ে দিয়েছেন। তারপরেও আপনারাই ভিকটিম, আপনারাই বাঁচতে পারতেছেন না। আপনারাই যে মামলা করতেছেন, কিন্তু আপনারা বাঁচতে পারতেছেন না। সবুজ একটা ছেলে, সবুজের বোনের সংসার যেভাবে নষ্ট করা হয়েছে, সবুজের বাবাকে যেভাবে আঘাত করা হয়েছে, সর্বোপরি সবুজের ফ্যামিলিকে যেইভাবে সোশ্যাল মিডিয়াতে পুরো হিস্ট্রি সহ নিয়ে আসা হয়েছে, সবুজ কি সে তার পরিবর্তে কিছু আপনাদেরকে বলেছে? বরঞ্চ সে আপনাদেরকে ফোন দিয়ে বলেছে বিষয়টা মীমাংসা করেন। সে সবার ছোট, তারপরও সে বলেছে, যেটা আপনারা কেউ বলেননি। তারপরও সে খুকির চ্যানেলে, যে খুকির বাসায় তার মা বোন ছিল, সে ওইখানে যে ওই চ্যানেলে গিয়ে বলেছে যে আপনারা কেউ আমার ফ্যামিলি নিয়ে ভিডিও বানান না, কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে নাই। এই কথাটাতে সে কি আপনাকে ইন্ডিকেট করেছিল? আপনার কেন এত জ্বালা বলেন তো? আপনাকে কি ইন্ডিকেট করেছিল যে আপনার এটাতেও খারাপ লাগলো যে খুকির চ্যানেলে গিয়ে কেন করেছে? কেন খুকি কি তার ফ্যামিলির কোনো হেল্প করেনি? পৃথিবীর সব হেল্প শুধু আপনারাই করেন। আপনাদের প্রতি শুধু মানুষের কৃতজ্ঞতা থাকতে হবে। দুনিয়ার আর কাউকে আর কেউ কোনো হেল্প করেনি। সবাই সব কৃতজ্ঞতা শুধু আপনাদেরকে প্রদর্শন করতে হবে। আর আপনারা কারো কাছ থেকে কোনো হেল্প নেননি। আপনারা যখন অন্য কারো কাছ থেকে হেল্প নেন, তখন আবার আপনারা যখন তাদের বিরুদ্ধে চলে যান, তখন বলেন যে কথা বলতে বাধ্য হলাম, আমাদের হচ্ছে মানে বিরুদ্ধে যেতে বাধ্য হয়েছে। কিন্তু অন্যরা বিরুদ্ধে যেতে বাধ্য হয় না, শুধু আপনারাই বিরুদ্ধে যেতে বাধ্য হন। কারণ আপনারা যদি বলেন যে তার বিরুদ্ধে কথা বলছে, এটার পিছনে লজিক থাকে, কিন্তু অন্যরা কথা বললে আবার লজিক থাকে না। আপনার সাথীর প্রতি যদি এতই মায়া মমতা থাকতো, বা সাথীর জন্য আপনি চিকিৎসার জন্য অনেক হেল্প করেছেন, এবং এটা নিয়ে আপনি মানে ইউটিউবে প্রচুর পরিমাণে ভিউ কামিয়েছেন সাথীর ইস্যুটাকে নিয়ে, এমন কি আছে যে আপনি সাথীর কোনো একটা বিষয় যেটা আপনি সোশ্যাল মিডিয়াতে বলেননি, এটা সেটা, সাথীর কোন দিন অপারেশন হচ্ছে, সাথীর কী আনতে যাচ্ছেন, সাথীর মাথার খুলি আনতে যাচ্ছেন, সাথীর কী আপডেট, ওকে নিয়ে তো আপনি প্রচুর ভিউ বিজনেস করেছেন, করেননি? তাহলে আপনি সাথীর, অবশ্যই সাথীর শুভাকাঙ্ক্ষী ধরে নিলেন, এবং তখন কিন্তু মানুষের আপনার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল যে না, মেয়েটা ডিভোর্সি হলো, মেয়েটা মানে ডিভোর্স নিল, সে মেয়েটা ভালো। কিন্তু এখন যে আপনি সাথীর হাজব্যান্ডকে প্ররোচিত করছেন, বা সাথীর হাজব্যান্ডকে অন্য জায়গায় রিলেশন করার জন্য হেল্প করছেন, তাহলে আপনি কীরকম সাথীর ভালো চান?
এই জন্য এখন ওরা আপনার মানে বোনের চিকিৎসার জন্য হেল্প করেছে দেখে এখন আপনি যত অন্যায় করেন সব কিছু ওদের মুখ বুজে সহ্য করতে হবে, এইরকম আপনারা ভাবেন? তাহলে আপনি তো খুকির কাছ থেকে কোনো হেল্প নেননি। আপনি নাকি আপনার ভাইয়ের জন্য আপনার রাজের সাথে সম্পর্ক শেষ করে চলে এসেছেন, কারণ আপনার ভাইয়ের জমি কেনার ঋণ রাজ শোধ করতে দিচ্ছিল না। তারপর হচ্ছে আপনি নাকি হচ্ছেন আপনার ভাইয়ের ঋণ শোধ করার জন্য আপনার ডিম্বাণু বড় করার যে মেডিসিন সেটা কিনতে পারতেছিলেন না। আর সেই ভাইয়েরই ঋণ শোধ করার জন্য খুকি টাকা চাইলো, কিন্তু আপনি টাকা দিতে ডিনাই করলেন যে না আমি আর টাকা দিব না আমার ভাইয়ের জন্য। আমার ভিডিওর একদম ওপেনিং ভিডিওতে আপনি বলেছেন যে আপনি নাকি হচ্ছেন এতিম, অভিভাবকহীন, এজন্য আপনি ভালোবাসার খোঁজ পেয়ে সেখানে ঝাঁপিয়ে দিয়েছেন এবং সর্বস্বটা বিলিয়ে দিয়েছেন। তাহলে আপনি কি বিলিয়ে দিলেন? আপনি দেখাচ্ছেন যে আপনার ভাইয়ের ঋণ আপনি আর শোধ করতে পারবেন না, কিন্তু তখন আবার হচ্ছে রাজ যখন বলেছে যে আমাদের ফিউচারের কথা ভাবা উচিত, একটা সংসারের মধ্যে দুজন মিলেই হচ্ছে ইনকাম করলে দুজন মিলেই সেখানে বোঝাপড়া করা উচিত, কিন্তু আপনি চেয়েছেন যে তোমার টাকা আমার টাকা, কিন্তু আমার টাকা আমার টাকা, এই ধরনের একটা নীতিতে আপনি বিশ্বাসী, যার ফলে আপনার সংসারটা আর টিকেনি। তো আমি কভারে সেই আপনার টাইটেলটা দিয়ে দিচ্ছি যে রাজকে কেন আমার টাকা দিব, সেই টাইটেল দিয়ে আপনি দিয়েছেন। তো খুকির অবস্থা দেখেন, খুকি তার ইউটিউবের সমস্ত টাকাই কিন্তু তার ফ্যামিলিতে ইনভেস্ট করে, ঠিক আছে? আপনি করেন আপনার মায়ের পরিবারে, খুকি তার মাকে এনে পালে, ঠিক আছে, কিন্তু খুকি কিন্তু তার মায়ের পরিবার এবং তার শ্বশুরবাড়ির পরিবারকে আলাদা করে না, বা তার নিজের সংসারকে আলাদা করে না, ঠিক আছে? তো আপনি তো ওকে অনেক জ্ঞান দেন সম্পর্ক কিভাবে বজায় রাখতে হবে, আপনি একটু খুকির কাছ থেকে শিখেন। তো এই আপা সবুজের মতন একটা অসহায় পরিবারকে এইভাবে ইউটিউবে এসে হেনস্থা করার কারণে, জাস্ট শুধু খুকির চ্যানেলে ভিডিও দেওয়ার জন্য, আমি হচ্ছে যে তার উপরে খুবই পরিমাণে বিরক্ত হয়েছি এবং আমি একটা অডিও রেকর্ড ছাড়ছি। তো এই অডিও রেকর্ডটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে সে নিজে তার ফ্যামিলির নামে কি পরিমাণে বদনাম করে বেড়ায়, সেই সাথে তার আসল রূপটা কি। আমি এই ভিডিওটা ছাড়ার জন্য আপনারা কোনোভাবেই খুকিকে দায়ী করবেন না যে খুকির কারণে ওদের এত কিছু সোশ্যাল মিডিয়াতে এসেছে। যা কিছু এসেছে সব কিছুর জন্য শুধুমাত্র তোমরা দায়ী। সবুজ এত সুন্দর করে একটা পলাইটলি ভিডিও দেওয়ার পরও যেহেতু তুমি এবং তিশা সবুজের পুরো ফ্যামিলিটিকে আবারও হেনস্থা করলা সোশ্যাল মিডিয়াতে এসে, তোমাদের তো ইজ্জত প্লাস্টিক হলেও তোমরা কিন্তু ডলার ইনকাম করছো, ওদের ইজ্জত প্লাস্টিক হয়েছে, ওরা কত ডলার ইনকাম করতেছে, ওদের কি কোনো চ্যানেল আছে না? ওরা মনে মনে এইটা ভেবে সান্ত্বনা নিবে, আচ্ছা ঠিক আছে আমার ইজ্জত গেলে যাক, আমার তো মাসের 27 তারিখে ডলার আসতেছে। সবুজ খুকি চ্যানেলে যে ভিডিও দেওয়ায় তোমার এত পরিমাণে জ্বালা ধরেছে, তো তোমরা যখন হচ্ছে তোমার চাচা হচ্ছে মাথা ফাটে গেল, তো তোমার ভাই বিল্লাল এবং শাহিন কেন ওকে ট্রিটমেন্ট করাতে নিয়ে গেল না? তারা নাকি তাকে ধরেছে, করেছে, তো তারা ট্রিটমেন্ট করাতে নিয়ে যেত, তাহলে তো খুকির কাছে যেত না, আর খুকি এগুলো প্রকাশ্যেও বলতো না। খুকি এটা বলাই যে তুমি তাকে উল্টা ওই বিধ্বস্ত হয়ে এসে তাকে ধুয়ে দিলা, তার বিনিময়ে খুকি আবার তোমাকে বলেছে, সেইটা আবার তোমার গায়ে লেগেছে, সেটা নাকি আবার তুমি ডাউনলোডও করে রেখেছো। তো সবুজ কার চ্যানেলে যে তার কথা বলবে সেটা কি তুমি ঠিক করে দিবে সবুজকে? খুকিকে যদি তোমার এতই অপছন্দ, খুকির বাড়িতে গিয়ে তো মাসের পর মাস দিনের পর দিন পড়ে থাকো, তখন তোমার ব্যক্তিত্ববোধ জাগে না? তখন তোমার লজ্জাবোধ কাজ করে না? সেক্ষেত্রে শারমিন যখন বাবু মিনকে বিয়ে করে তখন তো ওদের ফ্যামিলির ক্রাইসিস ছিল অনেক, ওর বাবা মারা যায়, হ্যাঁ, বাবু ওর মাকে অনেক কষ্ট দেয়, মিম শাশুড়িকে দেখতে পারে না, এগুলো নিয়ে অনেক ঝামেলা চলতেছিল। আমি যেহেতু দীর্ঘদিন ওদের ভিডিও টিডিও দেখি, তখন আমি এই শারমিনের সাথে যোগাযোগ করি, নাম্বার কালেক্ট করে শারমিনের সাথে যোগাযোগ করি। তো করার পরে তখন শারমিনকে আমি বললাম কি, শারমিন এরকম এরকম তোমার এত কষ্ট, বা আন্টির সাথেও আমি মাঝে মধ্যে কথা বলতাম, খুব খারাপ লাগতো আমার। বাবু কিন্তু তখন ওদের সাথে খুব খারাপ অন্যায় করছে, মিম এ করে কিভাবে মানে বুদ্ধি করে গ্রামে চলে গেল। তখন শারমিন আমার সাথে কথা বলতো, কম বেশি সবসময় আমার সাথে সব কথা বলতো, শেয়ার করতো, কান্নাকাটি করতো। হ্যাঁ, ওর তখন বিয়ে হয়েছে রাজের সাথে, তখন রাজেরও আমার সাথে মাঝে মধ্যে কথা বলাইতো। তখন আমাকে বলতো কি, আপু আপনি বাবুকে একটু ফোন দিবেন, ফোন দিয়ে এরকম এরকম বলবেন। তখন আমি ওই বাবুর নাম্বার আমাকে দিছে, দেওয়ার পরে একদিন বাবুরে আমি ফোন করে ইচ্ছা মতো গণধোলাই করলাম যে তুমি খারাপ, এই সেই এমক তেমক, তুমি তোমার মায়ের খোঁজ খবর নেও না, মায়ের খোঁজ খবর নেও না, ঠিক আছে, এরকম আমি বলছি এই বাবুরে। তখন এই শারমিন আমার কাছে সব বলছে, ওদের ফ্যামিলির ইতিহাস, এই আপনার তিশার ইতিহাস, এই সাবিনার ইতিহাস। এই সাবিনার আপনার 3টা বিয়ে হয়েছে, এই কিবরিয়ার আগেও ওর একটা বিয়ে হয়েছে,
তারপরে হচ্ছে এই আপনার এই বিয়ের পরে তো পরকিয়া করে একটা বিয়ে করছে, এবং ওর স্বামী আরিফ স্টিল নাও এখনো পরকিয়া করে, বুঝছেন? এটা তো ভিউয়ার্সরা তো এত বোকা না, বুঝে। এগুলো হচ্ছে আমাকে শারমিনী বলছে, শারমিনী বলতো। তারপরে হচ্ছে এই যে তিশার যে তানজিলার যে আপনার বাবা হুম হাশেম, ওনার নাম হচ্ছে হাশেম। হ্যাঁ, উনি এখন হচ্ছে বিয়ে শাদী করে দূরে থাকে। ওনার অনেকগুলা মেয়ে হয়েছে, তাও 3-4টা মনে হয় ওনার মেয়ে আছে। ঠিক আছে, তো ওই তানজিলার বাবার পরিচয়টা দিছে, বাবা হচ্ছে আইসক্রিম বিক্রি করতো। ঠিক আছে, তিশার অল্প বয়সে বিয়ে হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তানজিলার বাবার পরিচয় বললো আমাকে, সেই পরিচয় আমি জানি। তানজিলার বাপ আর এই তানজিলার মাকে হচ্ছে একটা ঘড়ির জন্য প্রচুর মারছে এই তানজিলার বাবা, বুঝছেন? মারার পরে এই যে চাচাকে ওরা খুনি বলে, এই খুনি চাচাই আবার এই তানজিলার মারে ওখান থেকে সারায় নিয়ে আসছে, বুঝছেন? এই কথা কিন্তু আমাকে শারমিনী বলছে। তারপর শারমিন আমাকে এটাও বলতো, দেখেন যখন ওরা ঢাকা থাকতো, এই তানজিলা মেয়েটা কিন্তু খুব একটা খারাপ না, মেয়েটা কিন্তু খুব ভালো, হুম বুঝছেন? এই শারমিনী আমাকে বলছে যে মেয়েটা খুব ভালো আপু, মেয়েটা আপনার ওর মার জন্য, ওর মার কর্মকাণ্ডের জন্য মেয়েটা নাকি এই শারমিনের কাছে কান্না করতো যে খালা আমার মা এত খারাপ, এখনো বিয়ে শাদী হয়ে গেছে, এখনো আমার মায়ের বিভিন্ন বয়ফ্রেন্ড আছে। এই কথাই আমাকে শারমিন বলতো, বুঝছেন? তো শারমিনের বিপক্ষে যে আমি বলতেছি, এটা মানে এই না যে শারমিনের উপরে আমি কোনো রাগ বা ক্ষোভ, কিন্তু বর্তমান কর্মকাণ্ড গুলো শারমিনের খুবই খারাপ লাগতেছে। এই মিম, যে মিম শারমিনকে এত কষ্ট দিল, শারমিনের মার এত কষ্ট দিল, সেই মিম এখন কুকির বিরুদ্ধে যায়, কুকিরে মিমেরা অনেক নির্যাতন করছে, অত্যাচার করছে, এটা কিন্তু আমরা ভিউয়ার্সরা দেখছি, ভিডিওতে দেখছি। ঠিক আছে, কুকিং কষ্ট করে সংসার আছে, এই মহিলাটার পিছনে আমরা যেহেতু নারী, আপনিও নারী, আমিও নারী, এই ওইটার খুকিও জন্যই নারী, তো আমরা আপা কিন্তু শোনেন, আমার হচ্ছে কি, আমি তো খুকিকে চিনতাম না।